এখন আপনাদের খুবই জোস একটা কনসেপ্টের ব্যাপারে বলবো, সেটা হচ্ছে লিনিয়ার প্রোগ্রামিং, যেটাকে বাংলাতে বলা হয় হচ্ছে যোগাশ্রয়ী প্রোগ্রাম। সো লিনিয়ার প্রোগ্রামিংটা আসলে কিরকম? লিনিয়ার প্রোগ্রামিং এ বেসিক্যালি তিনটা মানদণ্ড থাকে। ফার্স্ট অফ অল অবজেক্ট ফাংশন, দেন হচ্ছে ডিসিশন ভেরিয়েবল, দেন হচ্ছে কনস্ট্যান্ট ফাংশনস। সো আলটিমেটলি আগে বলে থাকি লিনিয়ার প্রোগ্রামিং জিনিসটা কি, সেটা বলার জন্য আমি কিছু এক্সাম্পল ইউজ করব। লেটস সে আপনাকে 50 টাকা দেয়া হলো। তো আপনাকে 50 টাকা দেওয়া হলো, আপনাকে বলা হলো যে আপনি বাজারে যাবেন, খাতা, কলম এবং পেন্সিল কিনবেন এবং প্রতিটা প্রোডাক্ট এমন ভাবে কিনবেন যেন সর্বোচ্চ আকারে কিনা যায়। সো খাতা, কলম এবং পেন্সিলের একটা হচ্ছে পার্টিকুলার দাম নির্ধারণ করা আছে, যেটা নাকি 50 টাকার মধ্যে আপনার কিনতে হবে। সো আপনাকে হাইয়েস্ট কোয়ান্টিটি কিনতে হবে, প্রতিটা প্রোডাক্টে কি হাইয়েস্ট কোয়ান্টিটি কিনতে হবে। এখন আপনি এটা কিভাবে সলভ করবেন? এটা সলভ করার জন্য আপনাকে যেই প্রসেসটা ফলো আপ করতে হবে সেটাই হচ্ছে লিনিয়ার প্রোগ্রামিং। সো লিনিয়ার প্রোগ্রামিং এর এখন এক্সাম্পলের মাধ্যমে হোপফুলি আমরা বুঝতে পেরেছি যে লিনিয়ার প্রোগ্রামিং আসলে কোন সব প্রবলেম সলভ করার জন্য ইউজ করা হয়। ভেরি সিম্পল অ্যান্সার, বেসিক্যালি আমার কোন একটা প্রবলেমের ম্যাক্সিমাম যে রেজাল্টটা পাওয়া যাবে, বেস্ট যে রেজাল্টটা পাওয়া যাবে, সেই রেজাল্টটা বের করার জন্যই আমার লিনিয়ার প্রোগ্রামিং তৈরি করা হয়। যে কোনো একটা কনসেপ্ট এমন যদি হয় যে হচ্ছে আপনার কোনো বাজেটের মধ্যে করতে হবে, এখন এই বাজেটের মধ্যে সর্বোচ্চ ভালোভাবে কিভাবে এই প্রোডাক্টগুলোকে ইউটিলাইজ করা যায় বা সর্বোচ্চ কি পরিমাণে বেনিফিট এবং প্রফিট আদায় করা যায়, সেই কনসেপ্টটা ইমপ্লিমেন্ট করার জন্য আমার দরকার হয় লিনিয়ার প্রোগ্রামিং। এন্ড হাউএভার লিনিয়ার প্রোগ্রামিং কিভাবে সলভ করে? লিনিয়ার প্রোগ্রামিং সলভ করার একটাই ওয়ে, লিনিয়ার অ্যালজেব্রা। সো লিনিয়ার অ্যালজেব্রা ছাড়া লিনিয়ার প্রোগ্রামিং সলভ করা যায় না। এক্ষেত্রে গ্রাফিং মেথডও দরকার হয়ে থাকে। আমাদের ফার্স্ট অফ অল যেটা করতে হয় সেটা হচ্ছে আমাদের যে প্রবলেমটা দেয়া আছে সেই প্রবলেমটা ভালো মতো পড়তে হয়। লিনিয়ার প্রোগ্রামিং করার জন্য আপনাকে যে প্রবলেমটা বা যে কন্ডিশনগুলো দেয়া থাকবে সেগুলো ওভারঅল আপনাদের পড়তে হবে ভালোভাবে। ওভারঅল ফেনোমেনাটা এবং সমস্যাটা বুঝতে হবে যে আসলে এখানে কি চাচ্ছে এবং কি কি কন্ডিশন দেয়া আছে। বেসড আপন দ্যাট আপনাকে যেটা চাচ্ছে সেই চাওয়ার জন্য একটা ফাংশন জেনারেট করতে হবে। দ্যাট ইজ মাই ফার্স্ট পিলার ফর লিনিয়ার প্রোগ্রামিং। এই যে আপনি যে চাওয়ার জন্য একটা ফাংশন জেনারেট করলেন, এই ফাংশনে কিছু ভেরিয়েবল হচ্ছে নির্ধারণ করবেন, এটা হচ্ছে আপনার ডিসিশন ভেরিয়েবল। করেসপন্ডিং টু দ্যাট আপনার এখানে কিছু কন্ডিশন দেওয়া আছে। যে কন্ডিশনটা দেওয়া আছে এই কন্ডিশনটা হচ্ছে আপনার আলটিমেটলি যে কনস্ট্যান্ট ফাংশনগুলা, এগুলো হতে পারে ইনইকুয়ালিটিস বা ইকুয়াল ফাংশনও হতে পারে। সো আলটিমেটলি আমরা তিনটা পিলার আবার বলি। ফার্স্ট অফ অল আপনার হচ্ছে ডিসিশন ভেরিয়েবল নিতে হবে, ঠিক আছে? বা আপনি ফার্স্টে হচ্ছে যেই যেটা জিনিসটা চাওয়া হচ্ছে, আউটকাম যেটা চাওয়া হচ্ছে তার জন্য একটা ফাংশন জেনারেট করবেন, আউটকাম ফাংশন। এটা হচ্ছে ফার্স্ট পিলার। সেকেন্ড পিলার হচ্ছে আমার যে ডিসিশন ভেরিয়েবল গুলা সেটা। থার্ড পিলার হচ্ছে বেসিক্যালি আমার কনস্ট্যান্ট ফাংশন গুলা, যে কনস্ট্যান্ট ফাংশন গুলা হচ্ছে কন্ডিশন হিসেবে কোশ্চেনে কাজ করে। এই কনস্ট্যান্ট ফাংশন গুলাকে কাজে লাগিয়ে পরবর্তীতে হচ্ছে আমরা আমাদের ডিসিশন ভেরিয়েবলের মান বের করি। এই ডিসিশন ভেরিয়েবলের মানের করেসপন্ডিং আমরা হচ্ছে যেই আউটকাম ফাংশনটা থাকে সেই আউটকাম ফাংশন থেকে আমরা ম্যাক্সিমাইজড মানটা বের করি, অর্থাৎ কিনা ম্যাক্সিমাম যে মানটা চাচ্ছে বা হচ্ছে তারা বেস্ট যে সলিউশনটা চাচ্ছে সেই সলিউশনের একটা নিউমেরিক্যাল ভ্যালু আমরা বের করে থাকি। হাউএভার এই যে কনস্ট্যান্ট যে ফাংশনগুলো থাকে এই কনস্ট্যান্ট ফাংশনগুলোকে সলভ করার জন্য আমার গ্রাফিং এ হচ্ছে প্লটিং করতে হয়। সো প্লটিং করার জন্য অবশ্যই আপনারা সরল রেখার x/a + y/b = 1 এই কনসেপ্টটা মনে রাখবেন। এটার মাধ্যমে ইজিলি যে কোনো সরল রেখার সমীকরণ আপনি গ্রাফে উইদিন এ সেকেন্ড হচ্ছে প্লটিং করতে পারবেন, ঠিক আছে? সো এই ক্ষেত্রে হচ্ছে ইনইকুয়ালিটিসটা আমার ইকুয়ালিটিজে কনভার্ট করে তারপরে হচ্ছে প্লটিং করতে হয়, দেন ইনইকুয়ালিটিস এর উপর বেস করে একটা ডিরেকশন দিতে হয়। ডিরেকশন দেওয়ার পর আমার একটা কমন রিজিয়ন থাকে, সেই কমন রিজিয়নের উপর বেস করে আমার হচ্ছে ডিসিশন ভেরিয়েবলগুলোর মান বের করা হয়। পরবর্তীতে ডিসিশন ভেরিয়েবলগুলো আমার যে আউটকাম ফাংশনটা থাকে সেই আউটকাম ফাংশনটাতে বসিয়ে আমরা ম্যাক্সিমাইজড বা বেস্ট সলিউশন যেটা চাওয়া হচ্ছে সেটা আমরা বের করে থাকি।
সো লিনিয়ার প্রোগ্রামিং হচ্ছে পরবর্তীতে অপারেশন রিসার্চের একদম রুট একটা কনসেপ্ট। সো এই জন্য ফার্স্ট অফ অল আপনারা লিনিয়ার প্রোগ্রামিংটা ভালো মতো করে পরবর্তী লেকচারে মুভ করবেন। আচ্ছা, তো আমরা লিনিয়ার প্রোগ্রামিং কি সেটা কিন্তু জেনেছি যে লিনিয়ার প্রোগ্রামিং বলতে আসলে কি বুঝবেন। এখন আমরা লিনিয়ার প্রোগ্রামিং এর নানান ম্যাথ সলভ কিভাবে করব সেটা দেখব। সো এখানে একটি ম্যাথ এরকম দেওয়া আছে যে z ইকুয়ালস টু 4x প্লাস 6y। সো যে রেজাল্টটাকে আমার ম্যাক্সিমাইজ করতে হবে সেটা হচ্ছে 4x প্লাস 6y। আর এখানে কমন রিজিয়ন বের করার জন্য আমার যে কনস্ট্যান্ট ফাংশনগুলো সেটা দেওয়া আছে x প্লাস y ইকুয়ালস টু 5 একটা, তারপর দেওয়া আছে x ইজ গ্রেটার দেন অর ইকুয়াল হচ্ছে 2, তারপরে হচ্ছে y ইজ লেস দেন y is less than or equal 4। তারপর দেয়া আছে হচ্ছে x এবং y both will be greater than 0। আচ্ছা, তো আসুন আমরা প্রথম যে কাজটা করব এই মানে হচ্ছে লিনিয়ার প্রোগ্রাম বা বাংলায় যেটাকে বলা হয় যোগাশ্রয়ী প্রোগ্রাম। তো যোগাশ্রয়ী প্রোগ্রাম সলভ করার জন্য প্রথম কাজটি করতে হয় এটাকে আগে লেবেলিং করতে হয় গ্রাফ। তো আমরা গ্রাফে আগে পুট অন করব। ফার্স্ট অফ অল x প্লাস ওয়াই ইকুয়ালস টু 5। তো আমরা হচ্ছে যে কোনো স্ট্রেট লাইনকে খুব সহজে আঁকতে পারি। লেটস সে x প্লাস ওয়াই ইকুয়ালস টু 5। এই স্ট্রেট লাইনটাকে যদি আমরা x বাই a প্লাস y বাই b ইকুয়ালস টু 1 আকারে এক্সপ্রেস করতে পারি তাহলে এটাকে খুব সহজভাবে গ্রাফে আঁকা যায়। তাহলে 5টাকে উভয় পাশে যদি ভাগ করি তাহলে x বাই 5 প্লাস y বাই 5 ইকুয়ালস টু 1 আকারে আসে। তাহলে আমরা একটা স্ট্রেট লাইন পেলাম যে x অ্যাক্সিসে 5 ঘর আর y অ্যাক্সিসে 5 ঘর। তো ওভারঅল এটা হচ্ছে আমার x প্লাস y ইকুয়ালস টু 5। ডান। তারপরে আসি x ইজ গ্রেটার দেন আর ইকুয়াল টু। তো x এর ভ্যালুটা কি হবে? x ইজ গ্রেটার দেন আর ইকুয়াল টু। এখন কথা হচ্ছে যে এই যে x ইজ গ্রেটার দেন আর ইকুয়াল টু আমরা কোনো অসমতা বা ইনইকুয়ালিটি ইকুয়েশনের হচ্ছে গ্রাফ সরাসরি আঁকতে পারি না। কোনো ইনইকুয়ালিটির ইকুয়েশন আমরা সরাসরি আঁকতে পারি না। আমরা যেটা পারি আমরা হচ্ছে ওই ইনইকুয়ালিটিকে ইকুয়ালি প্রকাশ করে তারপরে ইনইকুয়ালির উপর বেস করে একটা ডিরেকশন দিয়ে দিতে পারি। ঠিক আছে? সো মানে আমার কথার মানেটা কি? আমার কথার মানেটা হচ্ছে এই যে খেয়াল করুন, আমার এখানে x ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু। এখন এটা আমি সরাসরি গ্রাফ আঁকতে পারবো না। তো আমি কি করব? এটাকে ইকুয়াল ভাবে প্রকাশ করে দিব। ঠিক আছে? ইকুয়ালি প্রকাশ করবো। তাহলে x ইকুয়ালস টু 2। সো হোয়াট ডাজ ইট মিন? x ইকুয়ালস টু 2 মানে কি বোঝাচ্ছে? x ইকুয়ালস টু 2 মানে বোঝাচ্ছে এই যে আমার এটা y অ্যাক্সিসের প্যারালাল। তাহলে y অ্যাক্সিসের প্যারালাল হলে এইখানে একটা স্ট্রেট লাইন। তো আমি x ইকুয়ালস টু 2 এই একটা স্ট্রেট লাইন আঁকলাম। এন্ড ইয়েট এখানে x ইজ গ্রেটার দেন 2, রাইট? x ইজ গ্রেটার দেন 2 এর মানে কি? এর মানে x এর মান 2 এর থেকে বড় হবে। x এর মান 2 এর থেকে বড় হবে। তাহলে x এর মান যদি 2 এর থেকে বড় হয়, এই যে এতটুকু কত? 2। আর 2 এর থেকে বড় মানে কি? 3 4 5 6 7। তাহলে ডিরেকশনটা কোন দিকে? ডান দিকে। ডিরেকশনটা কোন দিকে যাচ্ছে? ডান দিকে যাচ্ছে। তাহলে আমার ডান দিকে ডিরেকশনটা ইন্ডিকেট করতেছে। ঠিক আছে? দ্যাট এগেইন আগের আরেকটা ইনইকুয়ালিটি। তো এই ইনইকুয়ালিটিটা হচ্ছে y ইজ লেস দেন অর ইকুয়াল 4। তাহলে আমরা এটাকে লিখতে পারি y ইকুয়ালস টু 4। তাহলে y ইকুয়ালস টু 4 মানে কি? y ইকুয়ালস টু 4 হচ্ছে আমার x অ্যাক্সিসের প্যারালালে একটা স্ট্রেট লাইন। তাহলে আমরা এই x অ্যাক্সিসের প্যারালালে একটা স্ট্রেট লাইন টানলাম। হ্যাঁ, তো x অ্যাক্সিসের প্যারালালে স্ট্রেট লাইন যদি টানি তাহলে এখানে আমরা যে জিনিসটা পাবো, আমি এখানে আরেকটু উপরে উঠবে কারণ হচ্ছে x অ্যাক্সিসের প্যারালাল তো 4 এরকম জায়গা যাবে। হ্যাঁ, y ইকুয়ালস টু 4। তাহলে এখন দেখবো যে এটার ডিরেকশনটা কোন দিকে? এটার ডিরেকশনটা কিন্তু কমতির দিকে। y ইজ লেস দেন 4 মানে কি? 4 থেকে কম। y এর মান 4 থেকে কম। এখন y এর মান 4, আমি যেখানে আছি সেখানে হচ্ছে 4 বরাবর। এখন 4 থেকে কম মানে কি? 3 2 1 এইগুলা, তাই না? নিচের দিকে পয়েন্ট আউট করতেছে। তাহলে নিচের দিকে পয়েন্ট আউট করতেছে। ঠিক আছে? এখন আপনারা যদি এখানে জুম ইন করেন, এখানে খেয়াল করেন, এখানে যদি একটু জুম ইন করেন তাহলে দেখতে পারবেন এই যে এই রিজিয়নটা আপনি কিন্তু পাচ্ছেন। এই যে আমি একটু জুম ইন করে দেখাচ্ছি। এখানে জুম ইন করলে দেখতে পারবেন এই যে এই রিজিয়নটা কিন্তু দেখতে পাচ্ছেন। তাহলে এই যে এই রিজিয়নটা যে আপনি দেখতে পাচ্ছেন এই রিজিয়নটার
তিনটা ইন্টারসেক্টিং পয়েন্ট কত, তিনটা ইন্টারসেক্টিং পয়েন্ট কত, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, আর এই একটা পয়েন্ট, রাইট? এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, আর এই একটা পয়েন্ট। সো এটা সাপোজ এ পয়েন্ট, এটা সাপোজ বি পয়েন্ট, এটা সাপোজ সি পয়েন্ট, ঠিক আছে? এখন একটা একটা করে আসে, যে এখানে কথা হচ্ছে যে এই যে তিনটা পয়েন্ট তো পেলাম, এখন আমার ডিরেকশন ওয়াইজ হচ্ছে আমাদের কমন যে রিজিয়নটা, সেই কমন রিজিয়নটা ডিরেকশন ওয়াইজ আমার চুজ করতে হবে। সো এই জায়গায় খুব কেয়ারফুল থাকবেন যে কমন রিজিয়নটা অ্যাকচুয়ালি কোনটাকে ইন্ডিকেট করে। আবারও বলতেছি, কমন রিজিয়নটা অ্যাকচুয়ালি কোনটাকে ইন্ডিকেট করে সেদিকে একটু খেয়াল রাখতে হবে। আর আমার লেভেলিং এও খেয়াল রাখতে হবে, লেভেলিংটা একটু প্রিসাইজ যদি হয় তাহলে আপনি পারফেক্টলি এটাকে ধরতে পারবেন, আদারওয়াইজ কিন্তু আপনি ধরতে পারবেন না যে আসলে কোথায় কিরকম। তো এই লেভেলিং এর জন্য আপনারা হচ্ছে একটা অ্যাপ আছে ডেসমস, বা কম্পিউটার থেকে যদি করেন তাহলে ওয়েবসাইটের থ্রুতে আপনারা ডেসমসে এই গ্রাফগুলো সরাসরি, মানে এই ফাংশনগুলো সরাসরি বসালে আপনাকে গ্রাফটা প্রপারলি ওনারা জেনারেট করে দিবে। আচ্ছা, লেটস গেট ব্যাক টু দ্য পয়েন্ট। আমার এইখানে যে পয়েন্টগুলো আছে এটা হচ্ছে আমাকে ডিরেকশন ওয়াইজ কমন রিজিয়নটা বের করতে হবে। তো ডিরেকশন ওয়াইজ কমন রিজিয়নটা আসলে কিভাবে কি আমরা বের করব, এটা হচ্ছে কি আমার কথা। তো খেয়াল করুন, এখানে এখানে যে ডিরেকশনটা দেয়া আছে দেখুন, এই যে গ্রিন মার্ক করার ডিরেকশনটা কি ডান দিকে মিন করতেছে। তো আমি যাব ডান দিকে, গ্রিন মার্ক করার অ্যাজ পার দ্য গ্রিন মার্কস ডিরেকশন আমি যাব হচ্ছে কোথায়, ডানে। তো এই হ্যাঁ, আমি যাব ডানে। আর হলুদ এই অরেঞ্জ কালারের যে ডিরেকশন এটা অনুযায়ী নিচে আমি যাব ডানে আর নিচে। তাহলে দেখুন, আমি যে একটু আগে যে এবিসি যে ইন্টারসেপ্টিং পয়েন্ট তিনটা আমি ইন্ডিকেট করেছি, এই এবিসি ইন্টারসেপ্টিং পয়েন্টটা কি শুধুমাত্র অরেঞ্জ কালারের ডিরেকশন ওয়াইজ আমার কিন্তু হচ্ছে ইন্ডিকেট করতেছে যে হ্যাঁ অরেঞ্জ কালার বলতেছে নিচের দিকে, তাহলে এই গ্রিন মার্ক সরি আমার যে অরেঞ্জ কালারের দিকে আমার এই যে এবিসি পয়েন্ট দ্বারা যে কমন রিজিয়নটা, সেই কমন রিজিয়নটা অরেঞ্জ কালারের ডিরেকশন ওয়াইজ কিন্তু সমর্থন করে। কিন্তু আমার গ্রিন ওয়াইজ যে ডিরেকশন, গ্রিন কালারের যে ডিরেকশনটা, সেই গ্রিন কালার দিয়ে কিন্তু সমর্থন করতেছে না। গ্রিন কালারটা মানে কি এক্স ইকুয়ালস টু যে স্ট্রেট লাইন পেয়েছি সেটা। তো আলটিমেটলি এইখানে যে রিজিয়নটা আছে, এখানের যে রিজিয়নটা, এই রিজিয়নটা কিন্তু আমার এই যে স্ট্রেট লাইনের ইকুয়েশন এইটা প্লাস আমার নিচের দিকে, একে তো নিচের দিকে আছে, হ্যাঁ, তারপরে আবার ডানে, তারপরে আবার কি ডানে। তাহলে আলটিমেটলি এখানে পয়েন্ট কি কি পাচ্ছি, আমি এই একটা পয়েন্ট পাচ্ছি, দেন এই একটা পয়েন্ট পাচ্ছি, দেন এই একটা পয়েন্ট পাচ্ছি। তাহলে আলটিমেটলি আমি কি কি পয়েন্ট পাচ্ছি, আমি এখানে এই যে সাদা রেড কালার, এই যে এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট। তাহলে আমি এখন এই এবিসি পয়েন্ট এগুলো সরে এখানে আমি লিখি এ বি আর সি, ঠিক আছে? সো এরকম আমি পয়েন্টগুলো লিখলাম। এখন এই পয়েন্টগুলো আমরা বের করব, এই পয়েন্টগুলো আমরা বের করব। তাহলে এই পয়েন্টগুলো কত কত, এই পয়েন্টটা কত দেখুন তো, এই পয়েন্টটা হচ্ছে এক্স ইকুয়ালস টু 2 এর জন্য যে পয়েন্টটা আমরা পেয়েছি সেটা। তাহলে এই পয়েন্টটা হচ্ছে 2,0, উই ক্যান রাইট ইট ডাউন 2,0। দেন আমার বি পয়েন্টটা কত, বি পয়েন্টটা বের করার জন্য বি পয়েন্টটা হচ্ছে বেসিক্যালি এক্স ইকুয়ালস টু 2 এবং বি পয়েন্টটা হচ্ছে কি এক্স ইকুয়ালস টু 2 এবং এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 5 এর ছেদবিন্দু না, এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 5 এর ছেদবিন্দু। তাহলে এটার থেকে আমার সমাধান বিন্দু কত বের হবে, 2,3 যদি আমরা সাবস্টিটিউশন মেথডে করি। তাহলে বি পয়েন্টটা হচ্ছে 2,3। তারপরে সি পয়েন্টটা কত, সি পয়েন্টটা এখানে তো 5,0 জানি। তাহলে এখন আমরা এই যে তিনটা পয়েন্ট পেয়েছি, এই তিনটা পয়েন্ট আমাদের যেই ফাংশনটা আছে সেই ফাংশনটাকে ম্যাক্সিমাইজ করার জন্য ওই ফাংশনটার মধ্যে বসিয়ে দিব। তাহলে 4 পয়েন্ট যদি বসাই, 2,0 যদি বসাই, তাহলে আমার এরকম আসে 8। তারপরে জেড ইকুয়ালস টু যদি বি বসাই, 2,3 যদি বসাই, 4 ইন্টু 2,6 ইন্টু 3, তাহলে 18 আর 8 আসে হচ্ছে 26। তারপরে আমরা যদি সি বসাই 5,0, জেড ইকুয়ালস টু 4 ইন্টু 5 প্লাস 0, তাহলে আসবে 20। সো আমার ম্যাক্সিমাইজ পয়েন্টটা কত, 36, ঠিক আছে 36। তাহলে আমার আলটিমেট নির্ণয় সমাধান বিন্দু হচ্ছে এই যে বি পয়েন্টটা
আর আমার ম্যাক্সিমাস পয়েন্ট যে ভ্যালুটা সেটা হচ্ছে 26। তাহলে আমরা এই যে ওভারঅল লিনিয়ার প্রোগ্রামিং এ ফার্স্ট অফ অল কি করব, ফার্স্ট অফ অল হচ্ছে আমার যে ফাংশনগুলো দেওয়া থাকবে সেই ফাংশনগুলো হচ্ছে প্লটিং করব, সেই ফাংশনগুলো হচ্ছে প্লটিং করব। প্লটিং করার পর তারপরে আমরা কমন রিজিয়ন ফাইন্ড আউট করব। কমন রিজিয়ন ফাইন্ড আউট করে তাহলে ফার্স্টে কি প্লটিং করা, ফার্স্টে হচ্ছে কনস্ট্রেন্ট ফাংশনগুলো প্লটিং করা, দেন হচ্ছে কমন রিজিয়ন ফাইন্ড আউট করা, কমন রিজিয়ন অ্যান্ড পয়েন্টস এগুলো ফাইন্ড আউট করা। তারপর ওই পয়েন্টগুলো আমি জেটে পুট করব, পুটিং অন জেটে পুট অন করার পর জেট ম্যাক্স যেটা পাবো সেটাই হচ্ছে আমার অ্যান্সার হিসেবে ইকুয়াল। তো আমরা এই তিনটা স্টেপ প্রত্যেকটা লিনিয়ার প্রোগ্রামিং ম্যাথড হচ্ছে কি করব, ইউটিলাইজ করব। ঠিক আছে, তো এরকম আরেকটা এক্সাম্পল দেখলে আমাদের জিনিসগুলো আরেকটু ক্লিয়ার হবে। তো এখানে বলা আছে যে z equals to 3x plus 4y. So z equals to 3x plus 4y, whereas x plus y is less than or equal 450 and 2x minus y is less than or equal 600 and x comma y both will be greater than or equal 0. তো এই ম্যাথটার সহজ, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার কি দেওয়া আছে, ইনইকুয়ালিটি দেওয়া আছে। এখন এখানে দুইটাই ইনইকুয়ালিটি, তো আমরা ইনইকুয়ালিটি আকারে ম্যাথটা করব না, আমরা কি করব, ইকুয়াল আকারে ইকুয়েশনটাকে এক্সপ্রেস করার পর তারপরে ডিরেকশন দিয়ে তারপর হচ্ছে আমরা কি করব, কমন রিজিয়নটা ফাইন্ড আউট করব। সো আসুন এটাই করি আমরা। তাহলে x প্লাস ওয়াই ইকুয়ালস টু 450 লেখা যায়। তাহলে এটাকে যদি আমরা সহজভাবে প্লটিং করতে যাই তাহলে x বাই a প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু 1 আকারে এক্সপ্রেস করি। দেন হচ্ছে 2x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 600 লিখে, আচ্ছা 600 দিয়ে কি যদি 2x কে ডিভাইড করি তাহলে আসবে হচ্ছে 300 মাইনাস ওয়াই বাই 600 ইকুয়ালস টু 1। তো এখানে প্লাস দিয়ে আমি এখানে মাইনাসটা দিয়ে দিই, প্লটিং করতে সুবিধা হবে। সো খেয়াল করুন এই যে ফার্স্ট স্টেপটা যদি প্লটিং করি তাহলে 450 ঘর ডানে আর 450 ঘর উপরে, ডান। তারপরেরটা যদি প্লটিং করি তাহলে 300 ঘর ডানে, 300 ঘর ডানে আর 600 ঘর নিচে, 600 ঘর নিচে, এই যে 600 ঘর নিচে। এখন আমরা ডিরেকশনটা দিব। সো x প্লাস ওয়াই ইজ লেস দেন অর ইকুয়াল 450, x প্লাস ওয়াই অর লেস দেন অর ইকুয়াল হচ্ছে 450। তাহলে আমরা কি বের করেছি, x প্লাস ওয়াই ইকুয়ালস টু 450 জন্য বের করেছি। এখন আমরা দেখব যে এটার ডিরেকশনটা কোন দিকে অ্যাকচুয়ালি ইন্ডিকেট করে। সো এটা যেহেতু 450 থেকে ছোট বলা হচ্ছে, তাহলে এটা নিচের দিকে ইন্ডিকেট করবে। ঠিক আছে, 450 থেকে যেহেতু ছোট বলা হচ্ছে তাহলে এটা নিচের দিকে ইন্ডিকেট করবে। তো আমরা এটার এই যে এক্সপ্লেনেশনটা যে কেন নিচের দিকে ইন্ডিকেট করবে এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। তো সিম্পল ভাষায় যদি আমি বলি যে খেয়াল করুন, আমার x প্লাস ওয়াই যখন লেস দেন অর ইকুয়াল 450 ছিল তখন আমরা সবগুলোকে এই যে দেখো 450 দিয়ে ভাগ করেছিলাম, দেন হচ্ছে আমি এই স্ট্রেট লাইনটা পেয়েছি। এখন যখন x প্লাস ওয়াই ইজ লেস দেন 450 বলা হচ্ছে, এর মানে ধরুন 450 থেকে ছোট যে কোনো মান আমি যদি ধরি যে x প্লাস ওয়াই ইকুয়ালস টু 450 থেকে ছোট মান ধরেন 300, তো 300 যদি আমি নেই তাহলে 300 দিয়ে যদি সব ক্যাটারে এরকম ডিভাইড করি তাহলে 300 বাই 300। সো আলটিমেটলি কি তখন স্ট্রেট লাইনটা কি এমন জায়গায় থাকার কথা না, এই যে এমন একটা জায়গায় থাকার কথা না, এমন জায়গায় কিন্তু থাকার কথা। ঠিক আছে, সো এই যে এমন একটা জায়গায় যে থাকার কথা এর মানে কি দেখলাম, এটা নিচের দিকে পয়েন্ট আউট করতেছে। আপনি অন্য 450 থেকে অন্য যে কোনো মান নেন, আপনার দেখবেন যে এই যে এই এক্স অ্যাক্সিস বরাবর কিছু ঘর বামে আর ওয়াই অ্যাক্সিস ঘর বরাবর কিছু ঘর নিচে, অর্থাৎ কিনা এই যে সবুজ লাইন যেটা টেনেছি আমরা যে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 450 জন্য যে আমরা সবুজ লাইনটা টেনেছি এটার থেকে অবশ্যই নিচের দিকে হবে, এই জন্য আমার ডিরেকশনটা নিচের দিকে। ঠিক আছে, অন দি আদার হ্যান্ড আমার 2x মাইনাস ওয়াই is less than or equal 600, আচ্ছা এটা ডিরেকশনটা কোন দিকে হবে আসুন দেখি।
তো 2x মাইনাস ওয়াই ইজ লেস দেন অর ইকুয়াল 600, এর মানে আমার 2x মাইনাস ওয়াই ইকুয়ালস টু যে কোনো 600 থেকে ছোট একটা মান নিব। তো লেটস সে 600 থেকে ছোট মান ধরেন 400 নিলাম। হ্যাঁ, তো এখন যদি আমি 400 নিই, 400 দিয়ে সব কয়টাকে ভাগ করি, তাহলে এখানে আসবে 200 আর এখানে আসবে হচ্ছে আমার মাইনাসের লেটস সে 400। তো 200 আর মাইনাসের 400, খেয়াল করুন আমার যে এই অরেঞ্জ কালারের যে লাইনটা, অর্থাৎ কিনা 2x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 600 এর জন্য যে লাইনটা আমরা টেনেছি, আর 600 থেকে ছোট মান নেওয়ার কারণে যে লাইনটা হবে যে 200 প্লাস হচ্ছে মাইনাসের 400। তো 200 মানে কি, এক্স এ 200 ঘর ডানে, আর মাইনাসের 400 মানে কি, ওয়াই এক্সিস বরাবর 400 ঘর নিচে, তাই না? ওয়াই এক্সিস বরাবর 400 ঘর নিচে, কি এমনটাই ইন্ডিকেট করতেছে না? আচ্ছা, তারপরে আমরা আরেকটা জিনিস জাস্টিফাই করি যে কিভাবে কি করা যায়। যে লেটস সে অন্য আরেকটা যদি মান নেই, যে ধরেন হচ্ছে 200 আমি নিলাম। হ্যাঁ, তো 200 যদি নেই, তাহলে 200 নিলে তো 200 নিলে আমার এরকম হবে যে x বাই 100 y বাই মাইনাসের 200 এরকম হবে, তাই না? তো এটা যদি আঁকি তাহলে x বাই 100 মানে কি এই জায়গায়। হ্যাঁ, আচ্ছা বাই দ্য ওয়ে আমার আগের পয়েন্টটা একটু পিছে হবে। হ্যাঁ, আমি একটু বেশি দিয়ে বলেছি, তো এটা কিন্তু পিছে হবে। 200 তো 300 তো এই জায়গায়, তাহলে 200 হবে এই জায়গায়, 300 থেকে কম। পার্ডন মি ফর মাই মিস্টেক। Wait. This. Okay. হ্যাঁ, তো 100 মানে আরো পিছে, ঠিক আছে। তারপর মাইনাসে 200 মানে আরেকটু পিছে। তাহলে আমরা কি বুঝতেছি? আমরা বুঝতেছি যে আমরা 600 থেকে কম যতই মান নিচ্ছি, আমাদের পরবর্তী স্ট্রেট লাইনগুলা এই পাশে আসছে, এই পাশে ইন্ডিকেট করতেছে, রাইট? তাহলে আমরা পরবর্তী স্ট্রেট লাইনগুলোর জন্য ডিরেকশনটা দিয়ে দিই। তাহলে আমাদের ডিরেকশনটা হবে এই দিকে। Guess what? হ্যাঁ, এদিকে। তো ডিরেকশন তো পেলাম, এখন আমাদের কমন রিজিয়ন কোনটা? অ্যাজ পার দ্য ডিরেকশন আমাদের যে কমন রিজিয়ন, এই যে আমাদের কমন রিজিয়ন কিন্তু এরকম একটা জায়গা বের হয়। এই যে এরকম একটা জায়গায় আমাদের কিন্তু কমন রিজিয়নটা আমরা পাচ্ছি, ঠিক আছে। বা ধরেন এই যে আমার এই ডিরেকশনটা নিচের দিকে আর এটা উপরের দিকে, তাহলে এই রিজিয়নটাও হচ্ছে ফুলফিল করতেছে, রাইট? সো আমাদের কমন রিজিয়নের এই যে ইন্টারসেক্টিং পয়েন্টটা, আমরা এই ইন্টারসেক্টিং পয়েন্টটা দিয়ে তারপরে হচ্ছে ম্যাক্সিমাইজটা চেক করব। তো আমার এখানে ওভারঅল পয়েন্ট আসতেছে কমন রিজিয়নে এইটা, এইটা, এইটা। তো এখন এই পয়েন্টটা নেওয়ার কোনো দরকার নেই। কারণ কি? কারণ এই পয়েন্টার একটার জন্য কি আসবে, 0ই আসবে, তাই না? আর শুধু আমার ওয়াই এর একটা মান থাকবে, ওয়াই এর একটা পার্টিকুলার মান থাকবে। তো ওয়াই এর মান একটা হচ্ছে মাইনাসে 600 থাকবে, আর একটা মান হচ্ছে আমার এখানে থাকবে 450, 0,450 আর 0,-600। মাইনাসে 600 এর জন্য তো আমার মাইনাসের ভ্যালু বের করে দিবে, আর 450 এর জন্য আমার পার্টিকুলার ভ্যালু বের হবে। তো আমরা এই জন্য শুধুমাত্র এই পয়েন্টটা বের করি, এই পয়েন্টটা দিলে আমার হচ্ছে z ইকুয়ালস টু 3x + 4y একটা পার্টিকুলার ভ্যালু বের হবে। তো আমরা কি করব? আমরা হচ্ছে উপরের যে ইকুয়েশন দুইটা আছে, উপরের ইকুয়েশন দুইটা সলভ করব। যে আমার x + y ইকুয়ালস টু 450 আর 2x - y ইকুয়ালস টু 600, এই ইকুয়েশন দুইটাকে আমরা সলভ করব। এই ইকুয়েশন দুইটাকে সলভ করলে আমাদের মান কত আসে সেটা দেখব। তো আমরা এটা হচ্ছে অপনয়ন পদ্ধতিতে করতে পারি, বা আপনারা চাইলে ক্যালকুলেটরে সরাসরি করে দেখেন যে সলভ করলে কত আসে। তো সলভ করলে আমাদের এক্স ওয়াই এর ভ্যালু যেটা আসবে সেটা হচ্ছে বেসিক্যালি 350,100 এরকম একটা মান আসবে। তো ভালো মান এসেছে, আমরা এখন এই মানটা জেটে বসিয়ে দিলে আমাদের জেড ম্যাক্সটা বের হয়ে যাবে, যে 3 × 350 প্লাস 4 × 100। তো এখানে 400 আর এখানে 900 আর 150, 900 আর 150 হচ্ছে
আমার 1150 I get started by my প্লাসের 400, then we got the top. তো ওভারঅল ক্যালকুলেট করলে আসবে হচ্ছে 1550। ডান, এটাই হচ্ছে আমাদের জেড ম্যাক্সের ভ্যালু। Like it. তো আমরা এরপরের এক্সাম্পল দেখি। এরপরের এক্সাম্পলটা হচ্ছে রিয়েল লাইফ রিলেটেড। তো এটার মাধ্যমে আমরা বুঝি যে কিভাবে আমাদের হচ্ছে লিনিয়ার প্রোগ্রামিং এই টাইপের প্রবলেমে অ্যাপ্লাই করতে হবে। তো এই প্রবলেমগুলো সলভ করার জন্য আমাদের অবশ্যই যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে কয়েকটা স্টেপ আমাদের করতে হবে। যে আমাদের এখানে কি কন্ডিশন দেওয়া থাকবে, তো কন্ডিশনের উপর বেস করে ফার্স্টে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ভেরিয়েবল ডিক্লেয়ার করব। প্রথম কাজ কি আমাদের ভেরিয়েবল ডিক্লেয়ার করা। ভেরিয়েবল ডিক্লেয়ার করার পর আমাদের যে কনস্ট্যান্ট ফাংশনগুলো দেওয়া থাকবে সেই কনস্ট্যান্ট ফাংশন এবং আমাদের যে ফাংশনটাকে ম্যাক্সিমাইজ করতে বলা হবে, মানে যেটা চাবে সেই জিনিসটা আদৌলতে আমরা হচ্ছে একটা ফাংশন জেনারেট করব। ঠিক আছে, তাহলে ওভারঅল আমরা সকল ফাংশনগুলো জেনারেট করব। দেন হচ্ছে ইনইকুয়ালিটিস থেকে বাউন্ডারি জেনারেট করব বা কমন রিজিয়ন জেনারেট করব। ঠিক আছে, কমন রিজিয়ন জেনারেট করার পর তারপরে হচ্ছে আমরা জেড ম্যাক্স বা ডিজায়ার্ড ভ্যালুটা বের করব। সো আগের আর এখনের মধ্যে তফাৎ কি? আগের আর এখনের মধ্যে আসলে কোনো তফাৎই নেই। আগের বারে শুধু এই দুইটা জিনিস ছিল না। আগের বারে আমাদের যে ভেরিয়েবল ডিক্লারেশন আর জেনারেট ফাংশন এটা ছিল না। আমাদের সরাসরি ভেরিয়েবল ডিক্লেয়ার বা জেনারেটেড ফাংশন দেয়া থাকতো, সেখান থেকে আমরা প্লটিং করে কমন রিজিয়ন বের করে আমরা ডিজায়ার্ড ভ্যালু বের করতাম। আর এবার হচ্ছে আমাদের এই দুইটা কাজ করতে হবে, প্রশ্ন করে বুঝে আগে করতে হবে, তারপরে হচ্ছে আমরা বাকি কাজ লিনিয়ার প্রোগ্রামিং এ যা করতাম তাই করতে পারবো। ঠিক আছে, খেয়াল করুন এই ম্যাথটাতে বলা হচ্ছে যে এই ম্যাথটা কিন্তু আপনি মুখেও করে ফেলতে পারেন। হ্যাঁ, মুখেও চাইলে করতে পারেন, কিন্তু আসলে এই ম্যাথটা না হলে মুখে করলেন, কিন্তু এর থেকে আরো অনেক কঠিন ম্যাথ আসবে সামনে, তো সেগুলা কিন্তু আপনি মুখে করতে পারবেন না। আপনাকে বেস্ট সলিউশনটা বের করতে বললে আপনি মুখে অ্যান্সার দিতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আমার লিনিয়ার প্রোগ্রামিং এর মাধ্যমে ওগুলো সলভ করতে হবে। তাই আমরা এই সহজ ম্যাথটাও লিনিয়ার প্রোগ্রামিং এর মাধ্যমে সলভ করে বুঝবো যে আসলে লিনিয়ার প্রোগ্রামিং কিভাবে অ্যাপ্লাই করা যায়। ঠিক আছে, তো আমরা আগে কোশ্চেন করি যে একজন ব্যক্তি ওয়ান্টস টু বাই মিনিমাম 6 পেন্স অ্যান্ড 4 পেন্সিল উইদিন 50 টাকা। ঠিক আছে, 50 টাকার মধ্যে সে 6টা পেন এবং 4টা পেন্সিল মিনিমাম, অর্থাৎ 6টার কমে এবং 4টার কমে সে কিনতে পারবে না। কত টাকার মধ্যে? 50 টাকা। প্রতিটা পেন, দ্য ইচ পেন অ্যান্ড পেন্সিল কস্ট 3 টাকা অ্যান্ড 4 টাকা রেসপেক্টিভলি। তাহলে পেন এবং পেন্সিল এরা প্রতিটা পেনের, প্রতিটা কলম এবং প্রতিটা পেন্সিলের দাম হচ্ছে 3 টাকা আর 4 টাকা। হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ পেন্স অ্যান্ড পেন্সিলস হি ক্যান বাই উইদিন 50 টাকা? তাহলে 50 টাকার মধ্যে সর্বোচ্চ কয়টা পেন এবং পেন্সিল কিনতে পারে? আচ্ছা, প্রথম কাজ আপনি যদি কোশ্চেন না বুঝেন যে কোশ্চেনের মধ্যে থেকে কেমনি কি করবেন, দরকার নেই। আপনি প্রথম যে কাজটা করবেন সেটা হচ্ছে ভেরিয়েবল ডিক্লেয়ার করা। কিভাবে ভেরিয়েবলটি ডিক্লেয়ার করবেন সেটা হচ্ছে এখানে চাইছে কি, এখানে চাচ্ছে হচ্ছে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ পেন্স অ্যান্ড পেন্সিলস। তো আমি ফার্স্টে অ্যাজিউমিং প্রথম কাজ যেটা করবেন সেটা হচ্ছে আমার যা চেয়েছে তার করেসপন্ডিং ভেরিয়েবল জেনারেট করবে, যে অ্যামাউন্ট অফ পেন্স এটা ধরে নেবেন এক্স, দেন অ্যামাউন্ট অফ পেন্সিলস এটা ধরে নেবেন ওয়াই। তো ফার্স্টে কি করলেন, আপনি ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিবেন, আপনার কাছে যেটা চেয়েছে সেটার কাজ আগে করবেন, তারপরে বাকিগুলো। নেক্সট কাজ কি? ফাংশন জেনারেট করা। নেক্সট কাজ হচ্ছে ফাংশন জেনারেট করা। তো ফাংশন তো জেনারেট করবেন, ভালো কথা। এখন এখানে ফাংশন জেনারেট করার জন্য কি চেয়েছে ওনারা, যে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ পেন্সিল অ্যান্ড পেন্স, এখন আপনার কাছে অ্যামাউন্ট চেয়েছে পেন অ্যান্ড পেন্সিল, তো আপনি দুইটার ভেরিয়েবল, পেন এর জন্য ভেরিয়েবল ধরলেন এক্স এবং পেন্সিলের জন্য ধরে নিলেন ওয়াই। তাহলে এটা এই দুটো যদি ধরে থাকেন তাহলে ম্যাক্সিমাম অ্যামাউন্টটা চেয়েছে, তাহলে ওভারঅল অ্যামাউন্টটা চাচ্ছে আপনার কাছে। এর মানে আপনার জন্য যে ফাংশনটা হবে সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই, ম্যাক্সিমাম অ্যামাউন্ট, যে সর্বোচ্চ কয়টা ওভারঅল
পেন এবং পেন্সিল সে কিনতে পারবে, অর্থাৎ কিনা কাঙ্ক্ষিত অ্যামাউন্টটা বা ম্যাক্সিমাইজড অ্যামাউন্টটা চাচ্ছে এক্স প্লাস ওয়াই। এরপর এরপর আমরা কি করব, ইনইকুয়াল যে ফাংশনগুলো সে ফাংশনগুলো জেনারেট করব, ঠিক আছে, আমাদের কনস্ট্যান্ট ফাংশনগুলো। এখানে বলা হচ্ছে যে আ পারসন ওয়ান্টস টু বাই ম্যাক্সিমাম 6 পেন্স অ্যান্ড 4 পেন্সিলস উইদিন 50 টাকা। তাহলে এখানে একটু খেয়াল করুন, আমার এখানে সে কয়টা কিনতে পারবে, কয়টা, মিনিমাম 6টা। তাহলে 6টার কমে কিনতে পারবে না। পেন্সিলের কোয়ান্টিটিটা 6টার কমে না, 6টার বেশি হইতে হবে, ঠিক আছে, হয় 6টা আর না তো 6টার বেশি, এরকম। তাহলে আমার ইনইকুয়ালিটি একটা পেলাম যে এক্স এক্সিস মানে পেন হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল 6, নেভারদালেস আমার পেন্সিল হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল 4। এই হচ্ছে গিয়ে ওভারঅল হিসাব। তাহলে আমরা এই কনস্ট্যান্ট দুইটা পেলাম, এই যে প্রথম দুইটা কথার করেসপন্ডিং আমি পেলাম, ঠিক আছে, ডান। পরবর্তী কথা বলছে আরেকটা, যে প্রত্যেকটা পেন এবং পেন্সিল 4 টাকা করে হচ্ছে রেসপেক্টিভলি কস্ট করে। তাহলে পেনের দাম যদি 4 টাকা হয়, সরি পেনের দাম হচ্ছে 3 টাকা, পেনের দাম 3 টাকা আর পেন্সিলের দাম 4 টাকা। তাহলে পেনের দাম যদি 4 টাকা হয় তাহলে এক্সট্রা পেন কিনতে কত টাকা লাগে, 3x, এবং ওয়াইটা পেন কিনতে কত টাকা লাগে, 4y, ঠিক আছে, আর প্রতিটা 3 টাকা আর 4 টাকা করে। এতগুলা কেনার পর যে টাকাটা হবে সেটা অবশ্যই 50 টাকার মধ্যে হতে হবে, অর্থাৎ 50-এর সমান বা 50 থেকে ছোট হতে পারবে, এর বড় হতে পারবে না। তাহলে আমরা সেকেন্ড লাইনের যে জন্য ইনইকুয়ালিটিটা, সেই ইনইকুয়ালিটি সেট করে ফেললাম। তাহলে আমাদের ইনইকুয়ালিটি এখানে মোট 3টা পেলাম, আর আমাদের ম্যাক্সিমাইজ করার জন্য যে ফাংশনটা সেটা হচ্ছে z ইকুয়ালস টু x প্লাস y। হোপফুলি উই হ্যাভ আন্ডারস্টুড যে কিভাবে কি আমাদের সেট করতে হয়। তাহলে আমরা ফার্স্ট দুইটা কাজ করে ফেলেছি। থার্ড কাজটা কি, কমন রিজিয়ন বের করা। কমন রিজিয়ন বের করে ওখান থেকে আমাদের যে পয়েন্টগুলো, সে পয়েন্টগুলো জেনারেট করতে হবে। এখন কমন রিজিয়ন বের করতে হলে তো আমাদের প্লটিং করা লাগবে, তাই না? তো আসুন আমরা ইনিশিয়াল একটা প্লটিং করি। হ্যাঁ, তো ফার্স্ট অফ অল এক্স ইজ গ্রেটার দেন আর ইকুয়াল 6, এটার মানে কি লেখা যায়, এক্স ইকুয়ালস টু 6। অন দি আদার হ্যান্ড ওয়াই ইজ গ্রেটার দেন আর ইকুয়াল 4, এটার মানে কি লেখা যায়, ওয়াই ইজ ইকুয়ালস টু 4। তাহলে এই দুইটা আমি আগে আঁকি, x equals to 6 মানে হচ্ছে x equals to 6, y axis এ প্যারালাল, x equals to 6, then y equals to 4, y equals to 4 হচ্ছে x axis এ প্যারালাল, এই হচ্ছে আমার y equals to 4। তারপরে 3x plus 4y, 3x plus 4y equals to 50 তে যদি সেট করি তাহলে 50 দিয়ে সব কয়টাকে ভাগ করব, তাহলে 50/3 প্লাস y বাই 50/4, ঠিক আছে। আচ্ছা, তো এটাকে যদি আমরা প্লটিং করি তাহলে কিছুটা এরকম হবে যে 25/2 which will be 12.5, এটা হচ্ছে আমার y এর জন্য, আর এটা হচ্ছে 16.67 কিছুটা বের হবে এটার জন্য। তাহলে 16.67 x axis y axis, তাহলে 16.67 পরিমাণ ডানে এবং 12.5 পরিমাণ উপরে হবে। এই হচ্ছে আমার এই রিজিয়নটা। এখন এই রিজিয়নটা যে পেলাম, এখন আমরা ডিরেকশনটা দেখি। ডিরেকশনটা কি, 50 থেকে ছোট, তাহলে 50 থেকে ছোট মান নিতে হবে। হ্যাঁ, তো 50 থেকে ছোট মান যদি নিতে যাই তাহলে কিরকম কি হবে, 50 থেকে ছোট মান, তাহলে 50 থেকে ছোট মান নিলে আপনি সাপোজ 40 নিলেন। হ্যাঁ, যদি আপনি 40 নিলেন তাহলে 40 রে যদি 3 দিয়ে ভাগ করতেন তাহলে কিন্তু আমার 13 পয়েন্ট সামথিং আসতো। এর মানে আমার যে স্ট্রেট লাইনটা, এই যে দেখুন আমি গ্রিন মার্ক করে দিই, এই যে গ্রিন মার্ক করা যে স্ট্রেট লাইনটা, গ্রিন মার্ক করা স্ট্রেট লাইনটা কিছুটা বামে সরতো তখন 40 নিলে, আর হতেছে এই ক্ষেত্রে 40/4 মানে 10, এটা কিছুটা নিচে নামতো। তারপরে আরো যদি ছোট নেন এর মানে বুঝতেছেন যে কিছুটা বামে এবং কিছুটা নিচে, তাহলে কি আমার ডিরেকশনটা এদিকে নামে, রাইট। আচ্ছা, তারপরে x ইকুয়ালস টু 6 এর জন্য যেটা x ইজ গ্রেটার দেন 6, এখন x ইজ গ্রেটার দেন 6 হলে এটা ডেফিনেটলি কি ডানে যেত, রাইট। এই y axis এর প্যারালাল স্ট্রেট লাইনটা কিছুটা ডানে যেত, তাহলে ডানে গেলে আমরা ডানের ইন্ডিকেশন দিই। তারপরে y ইকুয়ালস টু 4, y ইজ গ্রেটার দেন 4, তো y ইজ গ্রেটার দেন যদি 4 হয় তাহলে এটা কি অবশ্যই উপরে যেত, তাহলে আমার উপরের দিকে ডিরেকশন দিই। এখন আমি গ্রাফটা সুন্দর করে আঁকি, পরের পেজে সুন্দর করে এঁকে আমি আবার জিনিসটা বুঝাই দিই যে ওভারঅল কি হচ্ছে আমার এখানে। তো ওভারঅল ফার্স্ট অফ অল
আমরা এক্স ইকুয়ালস টু 4 পেয়েছি, এক্স ইকুয়ালস টু 4, তো এক্স ইকুয়ালস টু 4 এর ডিরেকশনটা ছিল ডান দিকে, ডান দিকে পেয়েছি। তারপরে ওয়াই ইকুয়ালস টু আমরা কত পেয়েছি এখানে, ওয়াই ইকুয়ালস টু সরি এক্স ইকুয়ালস টু 6 ছিল, এক্সট্রিমলি সরি, এখানে এক্স ইকুয়ালস টু 6। হ্যাঁ হ্যাঁ, তো তারপরে হচ্ছে ওয়াই ইকুয়ালস টু 4, উল্টা। তাহলে ওয়াই ইকুয়ালস টু 4 এর জন্য আমার এখানে স্ট্রেট লাইনটা এরকম 4। However, y equals to 4, এখানে y is greater than 4, অর্থাৎ কিনা উপরের দিকে যাবে, উপরের দিকে ইন্টিগ্রেশনটা হবে, করলাম উপরের দিকে ইন্টিগ্রেশন। নাও দ্য লাস্ট থিং, এখানে হচ্ছে 3x plus 4y equals to 50, তো 3x plus 4y equals to 50, এটার জন্য যে গ্রাফটা আসবে সেই গ্রাফটা আমরা জানি যে এখানে 16.67 সামথিং আর উপরে হচ্ছে 12.4, আচ্ছা 12.5 অ্যাকচুয়ালি। তো আমরা এটাকে হচ্ছে যদি ইন্ডিকেট করতে যাই তাহলে হবে এরকম, উপরের দিকে আসবে না। হ্যাঁ, তো আসলো উপরের দিকে। এখন আমাদের ইন্ডিকেশনটা কোন দিকে হবে, ইন্ডিকেশনটা, সো আমরা হচ্ছে এটার ইন্ডিকেশনটা জেনেছি যে এটা নিচের দিকে পয়েন্ট আউট করতেছে, রাইট? তাহলে এটা নিচের দিকে পয়েন্ট আউট, তাহলে এটা নিচের দিকে পয়েন্ট। অনেক এখন দেখেন, অ্যাজ পার দ্য ডিরেকশন আমি গেলাম ডানে, অ্যাজ পার দ্য ডিরেকশন আমি গেলাম ডানে, ডানে দেন উপরে, দেন এই যে এইটার বরাবর নিচের দিকে, তো সব মিলিত হচ্ছে এই আমার এতটুকু পার্টিকুলার রিজিয়ন, রাইট? এতটুকু পার্টিকুলার রিজিয়ন, তো আমরা কিন্তু কমন রিজিয়নটা খুব ইজিলি পেয়ে গিয়েছি, ঠিক আছে? সো এইটা হচ্ছে আমাদের কমন রিজন। এখন আমাদের অরেঞ্জ কালারটার যে স্ট্রেট লাইন, সেই স্ট্রেট লাইনটা আমরা লিখে দিই। আমাদের স্ট্রেট লাইনটা ছিল হচ্ছে 3x plus 4y, 3x plus 4y equals to কত, 50 out। হ্যাঁ, তো আমরা পেয়ে গেলাম। এখন আমরা যদি এই যে ইন্টারসেক্টিং পয়েন্টগুলা এ বি সি, এই ইন্টারসেক্টিং পয়েন্টগুলো ডিফাইন করতে পারি তাহলে কিন্তু আমাদের কাজ শেষ, আমাদের থার্ড স্টেপটা শেষ। আর থার্ড স্টেপের পর তারপরে আমরা ডিজায়ার ভ্যালুটা পেয়েছি। সো আসলে আমরা ইন্টারসেক্টিং পয়েন্টটা ডিফাইন করি। বি পয়েন্টটা কি? বি পয়েন্টটা হচ্ছে আমার গ্রিন রিজিয়ন এবং ইয়েলো রিজিয়নের ইন্টারসেক্টিং পয়েন্ট। এখন আমার গ্রিন রিজিয়নটা কত? গ্রিন রিজিয়নটা হচ্ছে x equals to 6। আমার বি পয়েন্টটা দেখুন, গ্রিন রিজিয়নটা হচ্ছে x equals to 6 এবং ইয়েলো রিজিয়নটা হচ্ছে y equals to 4। তাহলে বি পয়েন্টটা আমরা পেয়ে গিয়েছি। তারপরে আসুন আমার এ পয়েন্ট এবং সি পয়েন্টটা, হ্যাঁ, এ এবং সি পয়েন্ট। তাহলে এ এবং সি পয়েন্ট কোনটা কোনটা? তাহলে এটা হচ্ছে বেসিক্যালি আমার এখানে অরেঞ্জ রিজিয়ন এবং গ্রিন রিজিয়নের ইন্টারসেক্টিং পয়েন্ট। তো অরেঞ্জ রিজিয়ন এবং গ্রিন রিজিয়ন, গ্রিন রিজিয়নটা হচ্ছে x equals to 6 এবং অরেঞ্জ রিজিয়নটা হচ্ছে 3x plus 4y equals to 50। তাহলে এখন যদি আমরা এখানে এই রিজিয়নটা বের করি তাহলে এই পয়েন্টটা হচ্ছে আমার 6, সামথিং বের হবে। এখন 6, সামথিংটা কত আমরা এখানে হিসাব করি, এই দুইটার ইন্টারসেক্টিং পয়েন্ট যেহেতু, তাহলে আমার 18 প্লাস 4y equals to 50, মানে আমরা ইকুয়েশন দুইটা সলভ করতেছি এক কথায়। তাহলে y equals to আমার বের হওয়া হচ্ছে 50 থেকে 18 মাইনাস করলে আসে 32/4 which is 8। তাহলে এটার মান আসে হচ্ছে 8। তাহলে a পেয়ে গেলাম। এবার লাস্টলি সি, সিটা কি? সিটা হচ্ছে ইয়েলো এবং অরেঞ্জের ইন্টারসেক্টিং পয়েন্ট। তো ইয়েলোটা কত? ইয়েলোটা হচ্ছে আমার এখানে y equals to 4 আর অরেঞ্জটা হচ্ছে এই যে 3x plus 4y। তাহলে y equals to 4 তো পেয়ে গেছি। এখন x এর ভ্যালুটা কত? তো y এর মান ওখানে পুট অন করে আমরা x এর ভ্যালু বের করে নিই, যে এখানে আসবে 16, 4 4 16, 50। তারপরে হচ্ছে x equals to 50 minus 16, 50 minus 16 করলে আসবে হচ্ছে 34/3। তাহলে আমরা আলটিমেটলি এখানে 34/3 একটা পয়েন্ট পেয়ে গেলাম, 34/3। তাহলে এখন একে একে জেড এর মধ্যে এই তিনটা মান যদি বসিয়ে দিই, তাহলে তিনটা মান বসান আমরা কিন্তু একটা ভ্যালু পাবো। তাহলে জেড এর মধ্যে যখন বি বসাবো, বি এর জন্য জেড এর ভ্যালুটা কত আসবে? 6 plus 4 which is 10। এর জন্য জেড এর ভ্যালুটা কত আসবে? 6 plus 8 which is 40।
সি এর জন্য জেড এর ভ্যালুটা কত আসবে 34/3 প্লাস 4 তো মান আসবে হচ্ছে 3 আর 34 প্লাস এখানে 12 সো 46/3 তো 46/3 কে যদি আমি ফার্দার ডিফাইন করি তাহলে 15.33 মান আসে। সো আমাদের এখানে ম্যাক্সিমাইজড ভ্যালু বের হয়েছে কত 15.33। বাট এখানে একটা কথা আছে, কথাটা হচ্ছে আমি তো পেয়ে গেলাম আমার অ্যান্সারটা, তাই না, যে সর্বোচ্চ কয়টা পেন্সিল এবং কলম কিনা যাবে, সর্বোচ্চ কয়টা পেন্সিল এবং কলম কিনা যাবে। কিন্তু খেয়াল করুন তো, আপনার পেন্সিল এবং কলম কি 15.33টা কিনতে পারবেন? কোয়ান্টিটিটা কি আমার এখানে হাফ মানে হচ্ছে ফ্র্যাকশনাল করা যাবে না। আপনি কিনলে একটা পেন্সিল বা একটা কলম কিনতে পারবে, আপনি 0.2 পরিমাণ কলম কিন্তু কিনতে পারবেন না। আপনারা কিন্তু জানেন কিছু জিনিস কখনো ফ্র্যাকশনাল হয় না, ইট উইল অলওয়েজ বি ইন্টিজার। সো এই ক্ষেত্রে আমার যে পেন্সিল এবং কলমের কোয়ান্টিটিটা তারা চেয়েছে এটা কিন্তু ইন্টিজার হবে। তো অবশ্যই প্রশ্নের এই জিনিসটা খেয়াল রাখবেন লিনিয়ার প্রোগ্রামিং এর ক্ষেত্রে, যে আমার এটা যে মানটা বের হয়েছে সেটা যদি ইন্টিজার না বের হয়ে ডেসিমাল পয়েন্ট বের হয় তাহলে অবশ্যই যেন এটাকে ইন্টিজার করা হয়। তো ইন্টিজারে কনভার্ট করার জন্য আবার দুইটা প্রসেস আছে, একটা হচ্ছে সিলিং আর একটা হচ্ছে রাউন্ড আপ। তো সিলিং এবং রাউন্ড আপ কি, এই যে খেয়াল করুন যে মানে জিনিসটা এরকম যে লেটস সে আপনি হচ্ছে দোকানে হচ্ছে কোনো একটা কাপড় কিনতে গেলেন, হ্যাঁ দোকানে কোনো একটা কাপড় কিনতে গেলেন, এখন দোকানের মামা আপনাকে বলতেছে মামা এই কাপড়টার দাম 450 টাকা, বুঝছেন, এই কাপড়টার দাম লেটসে দোকানের মামা বলতেছে আপনাকে 450 টাকা। এখন আপনি বার্গেন করবেন, আপনি বলতেছেন যে মামা এই 450 টাকা এখানে 450 টাকা 50 টাকা রাখার কি দরকার মামা, তুমি 400 টাকা রাখো, এরকম আপনি মামাকে বললেন। তো দেখেন আপনি বলতেছেন মামাকে যে 400 টাকা রাখার জন্য, তো আপনি কি 50 টাকা কমাচ্ছেন, এটা হচ্ছে রাউন্ড আপ করা। যে আপনি মামারে বললেন এইভাবে লেটসে যে মামা 450 টাকা রেখে কি করবো, আপনি হইতেছে ই কর এখানে 50 টাকা কম রেখে রাউন্ড আপ 400 টাকা, আমি 400 টাকা রাউন্ড আপ দিই, এরকম। তো এই যে দেখুন আপনার একদম নিট অ্যান্ড ক্লিন ভাবে ডেসিমাল যে অংশটা, ডেসিমাল ইন্টিজার যে অংশটা সেটা বাদে অবশিষ্ট যে ফ্র্যাকশনটা, সেই ফ্র্যাকশনটাকে যদি ইগনোর করে আপনি ডেসিমালটাকে হচ্ছে এক্সপ্রেস করেন, ডেসিমাল ইন্টিজারে এক্সপ্রেস করেন, তাহলে সেটা হবে রাউন্ড আপ। আর এমন যদি হয় যে অনেক সময় ওই যে আমরা যখন স্ট্যাটিস্টিক্স করেছিলাম, স্ট্যাটিস্টিক্সে আমাদের শ্রেণী সংখ্যা বের হতো, রাইট? তো শ্রেণী সংখ্যা এরকম বের হইতো 7.2। তো 7.2 করলে ওইটাকে আপনারা এভাবে লিখতেন 8 বা প্রায় 8, কিছু কিছু এরকম লিখতেন যে ধরেন আপনার কোয়ান্টিটি বের হয়েছে বা মাস বের হয়েছে 3.99, তখন আপনি বলতেন কি প্রায় 4 কেজি, এরকম কিন্তু বলতেন। সো এই যে দেখুন আপনার অবশিষ্ট যে অংশটা সামান্য একটু অ্যাড আপ হইলেই এটা একটা ইন্টিজারে পরিপূর্ণ হইতো, ওই অবশিষ্ট অংশটা আপনি ইগনোর করে এই অ্যাড আপ করার পর যে ইন্টিজারটা বের হতো সেই ইন্টিজারটাতে আপনি এক্সপ্রেস করে দিতেন। এই প্রসেসটা হচ্ছে সিলিং, ঠিক আছে? তো 15.33 এটাকে যদি আমি 16 লিখি তাহলে হবে সিলিং, আর 15.33 কে যদি আমি শুধু 15 লিখি তাহলে এটা হবে হচ্ছে আমার রাউন্ড আপ। তাহলে আমরা এখানে রাউন্ড আপ করব, ঠিক আছে, যে অবশিষ্ট যে হিসাবটা সেই হিসাবটা আমরা ইগনোর করব, ইগনোর করে আমরা রাউন্ড আপ হিসাব দিব। তাহলে আমরা কি বুঝলাম যে আমাদের ম্যাক্সিমাইজ ভ্যালুটা হচ্ছে 50। সো দ্য অ্যান্সার উড বি দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ পেন্সিল অ্যান্ড কলম, যে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ পেন্সিল অ্যান্ড পেন্স উই ক্যান বাই ইজ 50, ঠিক আছে? সো এভাবে হচ্ছে আমরা এই নর্মাল অ্যারিথমেটিক কোন একটা যদি ম্যাথ দেয়া থাকে, কোন একটা কন্ডিশন দেয়া থাকে, সেই কন্ডিশন থেকে লিনিয়ার প্রোগ্রামের মাধ্যমে একদম বেস্ট সলিউশনটা আমরা বের করতে পারি। আচ্ছা এর পরের এক্সাম্পলটা দেখি, পরের এক্সাম্পলে কি বলা আছে। তো এই এক্সাম্পলটাতে বলা আছে যে দ্য কস্ট অফ কাল্টিভেটিং রাইস অ্যান্ড প্যাডি পার হেক্টর অফ ল্যান্ড আর 1200 টাকা অ্যান্ড 800 টাকা রেসপেক্টিভলি। তাহলে রাইস এবং প্যাডি আমরা এখানে হচ্ছে চাষ করব, যার জন্য প্রতি হেক্টর জমিতে আমার খরচ পড়ে হচ্ছে রাইসের জন্য 1200 এবং প্যাডির জন্য 800। ফর রাইস 4 persons and for paddy 6 persons are required per hectare। তাহলে রাইসের জন্য আমার 4 জন ব্যক্তি এবং প্যাডির জন্য আমার হচ্ছে 6 জন ব্যক্তির দরকার হয় প্রতি হেক্টর জমিতে।
ইনভেস্টিং দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ টাকা which is 4800 and occupying the maximum 26%। আচ্ছা, তো এখানে বলা হচ্ছে যে আমার ম্যাক্সিমাম হচ্ছে আমি কতটুকু ইনভেস্ট করতে পারবো, 4800 টাকা ইনভেস্ট করতে পারবো, এটা হচ্ছে ম্যাক্সিমাম হিসাব। আর আমি কতজন ম্যাক্সিমাম শ্রমিক লাগাইতে পারবো, এখানে 26 জন। তো আমার হাউ মাচ ল্যান্ড ক্যান বি কাল্টিভেটেড, তো আমার এই 4800 টাকা এবং সর্বোচ্চ 26 জন পার্সন অকুপাই করে আমি সর্বোচ্চ কতটুকু জমি হচ্ছে চাষ করতে পারবো সেটি এখানে জানতে চাওয়া হচ্ছে। তো সেটার জন্য এখানে আগে কি জানতে চাওয়া হচ্ছে, এখানে আগে জানতে চাওয়া হচ্ছে যে রাইস এবং প্যাডি কতটুকু জমিতে চাষ করা যাবে। সো ফার্স্ট কাজ যেটা, যে আমার ভেরিয়েবল ডিক্লেয়ার করা। তো ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য অ্যাজিউমিং আমরা রাইসের জন্য, লেটস সে রাইসের জন্য আমার জমি লাগতেছে হচ্ছে x পরিমাণ এবং প্যাডির জন্য আমার জমি লাগতেছে হচ্ছে y পরিমাণ, এটা আমি ধরে নিলাম। তাহলে z ইকুয়ালস টু সর্বোচ্চ পরিমাণ অর্থাৎ কিনা x প্লাস y। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমার ইনইকুয়ালিটির যে কনস্ট্যান্ট যে ফাংশনগুলো সেটা ডিফাইন করব। সো এখানে খেয়াল করুন, এখানে বলা আছে যে আমার ম্যাক্সিমাম 26 জন পার্সন, ম্যাক্সিমাম কত 26 জন পার্সন। আমি এইখানে হচ্ছে ম্যাক্সিমাম 26 জন পার্সন যদি অকুপাই করতে পারি, তো সেক্ষেত্রে পার হেক্টর জমিতে আমার রাইসের জন্য দরকার কতটুকু, রাইসের জন্য দরকার 4 জন, রাইসের জন্য দরকার পার হেক্টর জমিতে। তাহলে পার হেক্টর জমিতে যদি 4 জন দরকার হয়, তাহলে ওভারঅল যত হেক্টর জমি লাগবে তত হেক্টরের জন্য কি 4x, রাইসের জন্য ওভারঅল যত হেক্টর জমি লাগবে তার জন্য কি 4x। আচ্ছা, নেভারদালেস তাহলে আমার এতটুকু ডান। দেন হচ্ছে প্যাডির জন্য আমার 6 জন দরকার হয় পার হেক্টরে, তাহলে ওভারঅল যতটুকু জমি লাগবে অর্থাৎ কিনা প্যাডির জন্য ওভারঅল যতটুকু জমি লাগবে y, তার জন্য কতজন দরকার হবে 6y। ডান। প্লাস এই যে ওভারঅল পার্সনের যে কোয়ান্টিটিটা, এই কোয়ান্টিটিটা কি 26 জনের বেশি হওয়া যাবে না, ম্যাক্সিমাম হতে হবে, তাহলে লেস দেন অর ইকুয়াল 26। ঠিক আছে, এরপর একটা খরচের হিসাবে আসি। এখানে খরচের হিসাবে বলতেছে যে পার হেক্টর জমিতে রাইসের জন্য খরচ হয় 1200 টাকা। এখন আমার ওভারঅল হেক্টর জমি আছে প্রাইসের জন্য লেটস সে x, তাহলে আমার পার হেক্টর যদি 1200 হয় তাহলে x পরিমাণ কি 1200x। আবার প্যাডির জন্য একইভাবে তাহলে 800y। এখন এই যে ওভারঅল যে খরচটা হচ্ছে, এই খরচটা 4800 টাকাকে কি করতে পারবে না, সারপাস করতে পারবে না, তাহলে লেস দেন অর ইকুয়াল 48। হোপফুলি আমরা বুঝতে পেরেছি এই যে ইনইকুয়ালিটি গুলা। তো এখন আমরা কি করব, ইজিলি এই ইনইকুয়ালিটি গুলা হচ্ছে প্লটিং করব। হ্যাঁ, সো প্লটিং যদি করি তার আগে হচ্ছে আমরা স্ট্রেট লাইন গুলাকে একটু মতো করে নিই। তো স্ট্রেট লাইন গুলোকে আমরা যদি x বাই প্লাস y বাই b আকারে এক্সপ্রেস করি, তাহলে কিছুটা এরকম বের হবে যে 13/2 প্লাস y বাই এখানে আসবে 13/3 ইকুয়ালস টু 1। আর 4800 ক্ষেত্রে 4800 দিয়ে যদি ভাগ করি তাহলে ইকুয়াল সেট করতে হলে x/4, তারপরে হচ্ছে 6টা 48, তাহলে y/6 ইকুয়ালস 1। হ্যাঁ, ডান। তো এখন আমরা আসুন এটা প্লটিং করে ফেলি। তো ফার্স্ট লাইনটা, ফার্স্ট একটা প্লট 13/2 13/3, 13/2 হচ্ছে 6.5 হবে, তাহলে 6.5 পরিমাণ ডানে, আর 13/3 হচ্ছে 4.33, তাহলে 4.33 পরিমাণ উপরে, 4.33। দেন হচ্ছে এটা যদি প্লটিং করি 4 আর 6 প্রায় ক্লোজ মান, একদম ক্লোজ মান, মানে খুব একটা তফাৎ নেই 4 আর 6। তাহলে ডান পাশে হচ্ছে আমার কত 4, আমার এখানে ছিল 6, তাহলে 6 থেকে একটু কমে যাবে। হ্যাঁ, আর উপরে যাবে হচ্ছে 6। ঠিক আছে, তাহলে আমার 6, তাহলে 6 একবার একটু উপরে, ডান। তো এই হচ্ছে আমাদের সেকেন্ড স্ট্রেট লাইনটা পেয়ে। এখন আসুন আমাদের যে ডিরেকশনটা কোন দিকে হবে। সো ফর
ফর দ্য ফার্স্ট ফেজ এখানে বলা হচ্ছে লেস দেন, তো লেস দেন নিলে 26-এর কম নিতে হবে, আর 26-এর কম নিলে একইভাবে ক্যালকুলেশন জানি যে নিচে কম ভ্যালু আসবে। তো গ্রিন লাইনের জন্য নিচে কম ভ্যালুর জন্য আমরা কি নিচের দিকে আরো মানে এক্স এর থেকে হচ্ছে যা আছে তার থেকে কিছুটা বামে, আর ওয়াই এর দিকে হচ্ছে যা আছে তার থেকে কিছুটা নিচে, তাহলে নিচের দিকে ডিরেকশনটা আসবে। ঠিক আছে, আর অরেঞ্জ লাইনের জন্য ডেফিনেটলি যেহেতু বলা হচ্ছে যে 48 থেকে কম, তাহলে অরেঞ্জ লাইনের জন্য সেম নিচের দিকে ডিরেকশন আসবে। এখন আমাদের কমন রিজিয়নটা, এখানে আমাদের কমন রিজিয়নটা যদি খেয়াল করি, তাহলে আমি নিচের দিকে আস্তে 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 নিচের দিকে আস্তে 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 এই যে এতটুকু আমি জাস্ট কমন রিজিয়ন পাচ্ছি, এত এত যে নিচের দিকে আস্তে আস্তে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কমন রিজিয়ন, অরেঞ্জ এবং গ্রিন। সো বাকিটা আমি হচ্ছে মুছে দিই, বাকি রিজিয়নটা আমার দরকার হচ্ছে না, তাহলে আমার এখানে যে ক্রাউডেড হয়ে আছে একটু বুঝতে সুবিধা হবে আর কি। সো আমি মুছে দিলাম। এটা এসেছিল হচ্ছে x/4 প্লাস y/6 1, আর এটা এসেছিল হচ্ছে x/30/3 প্লাস y/13/3 1। হ্যাঁ, তো আমার এখানে 3টা পয়েন্ট পাচ্ছি আমরা, এই একটা, এই একটা, আর এই একটা, এই 3টা পয়েন্ট। So we'll focus basically first we focus on this point, this intersecting point of two straight lines or the following two straight lines. তো আমরা এই দুইটা ইন্টারসেক্টিং এই পয়েন্টটা হচ্ছে এই দুইটা সমীকরণ সমাধান করে বের করব। ঠিক আছে, এই দুইটা সমীকরণ সমাধান করে আমরা এই পয়েন্টটা বের করব। আচ্ছা, এই পয়েন্টটা যদি বের করি তাহলে আমাদের কত আসে আমরা একটু দেখি। তো আমরা সমাধান করে দেখলাম যে আমাদের হচ্ছে 3টা পয়েন্ট, যেটা এই যে ফার্স্ট যে পয়েন্টটা এ পয়েন্ট, এই যে বি পয়েন্ট আর সি পয়েন্ট, এই 3টা পয়েন্টের মধ্যে ফার্স্টলি আমরা বি পয়েন্ট একটু লিখি। বি পয়েন্টটা বের হয় হচ্ছে 2,3। হ্যাঁ, তারপরে আমাদের যে এ পয়েন্টটা কি ছিল? এ পয়েন্টটা ছিল হচ্ছে বেসিক্যালি আমার 13/3, তাই না? 13/3 অর্থাৎ 4.3। তাহলে এই পয়েন্টটা হচ্ছে 0,4.3। তারপরে হচ্ছে সি পয়েন্টটা, আমার এখানে সি পয়েন্টটা কত? সি পয়েন্টটা হচ্ছে আমার এটা এসেছে হচ্ছে কত থেকে, এটা এসেছে আমার এই যে 4 থেকে, তাহলে আমার 4, তো আমরা এখানে x প্লাস ওয়াই তে একটু করে বসিয়ে দিই। এটার জন্য z equals to 2 plus 3 which will be 5। এটার জন্য আমার z equals to বের হবে 4.3, এটার জন্য আমার z equals to বের হবে শুধু 4, তাহলে আমার ম্যাক্সিমাইজড ভ্যালু বের হয়েছে 5। তাহলে আমরা কি বুঝলাম? আমার এখানে সর্বোচ্চ কতটুকু ল্যান্ড কাল্টিভেট করা যাবে? 5 হেক্টর। 5 hectare land can be cultivated, the maximum 5 hectares. That's it.